Hello students, welcome to the digital class of today and have a very good morning. So boys, I hope you are all well. I have described and explained the poem under lesson number 6, Sea Fever by John Edward Masefield in part 1, where I have described the total poem, that is the gist or summary and the introduction of the poet. I hope you all understood. Now today we are to read and discuss the meaning of the stanzas given under the lessons number 6, that is the sea fever. So boys, you are asked to find your textbook and open at page number 48 and follow the lines. I think you are all ready. Now listen. Now listen to me. I must go down to the seas again. The first line of this poem is that I must go down to the seas again, to the lonely sea and the sky. I used here bilingual method to make you understand the poem very clearly. That is, আবার আমি যাবই চলে সমুদ্রে. I must go down to the seas again. আবার আমি যাবই সমুদ্রে, to the lonely sea and the sky. কোথায় যাব? একেবারে সেই নির্জন সমুদ্রে এবং সেই আকাশের নিচে যে নির্জন সমুদ্র, সেই সমুদ্রে অবিশ্রান্ত যে সমুদ্র সেই সমুদ্রে আমি যাবই। নির্জন সমুদ্র এবং আকাশ, এদের কাছে আমি অবশ্যই যাব। কে বলছেন? দ্য পোয়েট এডওয়ার্ড মেসফিল্ড বলছেন। As we have discussed that sea fever is the desire to go to the sea or to a sea voyage. This is the, and that was the main theme of this poem. আবার আমি যাবই চলে সমুদ্রে, নির্জন সমুদ্র ও আকাশের কাছে, and all I ask is a tall ship and a star to steer her by. আর যেটা করব কি, এবং যা কিছু আমি চাই, মানে আমি চাই মানে the poet wanted, কবি যেটা চান সেটা হলো একটা দীর্ঘ জাহাজ আর তার দিক নির্দেশকারী একটি নক্ষত্র, দ্যাট ইজ দ্য স্টার টু স্টিয়ার হার বাই। অর্থাৎ এখানে হার মিন্স জাহাজকে বোঝানো হয়েছে যে জাহাজে কবি চেপে আছেন, সেই জাহাজটাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য, দিক নির্দেশ করার জন্য একটা স্টার থাকা দরকার, এটা তিনি চান। And the wheels kick and the wind song and the white sails shaking. And the wheels kick, তোমরা জানো যে জাহাজ যখন সমুদ্রে চলে তার সামনের দিকে একটা হুইল মানে চাকা লাগানো, যে চাকাটা ঘুরে জলটা কেটে সামনের দিকে জাহাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সো হুইলস কিক
আর এই হুইলস কিক মানে হচ্ছে এই যে চাকাটা ঘুরবে তার একটা জার্কিং আছে, তার একটা ঝাঁকুনি আছে। অ্যান্ড দ্য উইন্ড সং, আর বাতাসের গান, এবং দ্য হোয়াইট সেলস শেকিং, এবং যে সাদা যে মাস্তুল, যে পাল, সেই পালটা বাতাসে, সামুদ্রিক বাতাসে কম্প কাঁপবে বা কাঁপতে থাকবে, এই রকম একটা জিনিস তিনি চান। আর কি চান? অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি স্পেস। তোমরা যখন সমুদ্রে যাবে দেখবে যে সকালের দিকে বা যখনই দেখো যে সমুদ্রের উপরে যেন একটা কুয়াশা কুয়াশা মতো জমে আসে, তো এই গ্রে কালারের, সো গ্রে কালারের মিস্ট অর্থাৎ কুয়াশা থাকবে সমুদ্রের উপরে, আর ধূসর কুয়াশার মধ্যে কি হবে? অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, আর এই কুয়াশার মধ্যেই হচ্ছে যে আমাদের ধূসর রঙের যে আকাশ, যে উষা, যে সকাল, সেটা কি সেই সকালের আগমন ঘটবে। অর্থাৎ অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, অর্থাৎ সকালের যে আকাশ, সে আকাশ ফুটে উঠবে এই যে ধূসর কালারের বা গ্রে কালারের যে মিস্ট, সেই যে কুয়াশা, সেই কুয়াশা ভেদ করে সকাল এখানে দেখা দেবে, সকাল ফুটে উঠবে, এবং এক কথায় সকালে আগমন হবে। তো কবি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে নির্জন সমুদ্র এবং আকাশের টানে, নির্জন সমুদ্র এবং আকাশের টানে কবি খুবই মুগ্ধ হয়েছেন। তিনি শুধুমাত্র একটি জাহাজ ও তার চলাচলের গতি নিয়ন্ত্রণকারী একটি নক্ষত্র তিনি চান। তিনি তার জাহাজ এবং সেই জাহাজটাকে দিক নির্দেশ করে নিয়ে যাবে যে একটা স্টার, সেইটা তিনি চান। তিনি সমুদ্রের অনেক সৌন্দর্য উপভোগ করতে চান, যেমন জাহাজের চাকার ঝাঁকুনি, তার গতি, বাতাসের গর্জন, সাদা পালের কম্পন, এবং সমুদ্রে যে ধূসর কুয়াশা তার ভেদ করে সকালের আগমন, এই সব কিছুই তিনি চান। So now the second stanza, I must go down to the seas again. একই কথা তিনি বারে বারে বলছেন যে I must go down to the seas again, আমি আবার সমুদ্রে অবশ্যই যাব, আবার সমুদ্রে অবশ্যই যাব। কারণটা কি? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, অর্থাৎ রানিং টাইড মানে কারণ অবিশ্রান্ত জোয়ারের একটা ডাক তিনি শুনতে পান, জোয়ারের ডাক, টাইড মানে জোয়ার, এই জোয়ারের অবিশ্রান্ত একটা ডাক তিনি শুনতে পান। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ and a star, is a wild call and a clear call that may not be denied. A wild call, যেমন বলে পাগল পাড়া, পাগল পাড়া মানে এমনভাবে ডাকছে যেন মনে হচ্ছে তার ডাকটা অনেকটাই পাগল করে দেবার মতো ডাক, এবং সেই ডাকটা অস্পষ্ট নয়। দ্যাট ইজ এ ক্লিয়ার কল ওয়ান দ্যাট মে নট বি ডিনাইড, এবং এই ধরনের ডাক যদি শোনা যায় তো সেটাকে ডিনাই করা যায় না, ডিনাই করা যায় না, অর্থাৎ অস্বীকার করা যায় না। এইরকমভাবে যদি কেউ ডাকে তাহলে সেটাকে অস্বীকার করা যায় না। সেই জন্যই কবি এখানে বলেছেন ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল। ওয়াইল্ড কল পাগল করে দেওয়ার মতো ডাক, আর ক্লিয়ার কল পরিষ্কার ডাক, যেটাকে অস্বীকার করা যায় না। And the flung spray and the blown spume and the seagulls cry and the flung spray, দেখো এখানে ফ্লাং কথাটা হচ্ছে উৎক্ষিপ্ত, বাংলা ইন আওয়ার মাদার টাং, উৎক্ষিপ্ত মানে ছুঁড়ে চলে যাচ্ছে। আর স্প্রে মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে ফেনা বলা হচ্ছে, স্প্রে মানে হচ্ছে জলকণা, মানে ফেনা টাইপের হয়ে গেছে জলের কণাগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম জলের কণা, সেগুলো স্প্রের মতো হয়ে গেছে। তো তারা কি হচ্ছে?
অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অর্থাৎ বিচ্ছুরিত জলের কণা, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম এবং যে ফেনাটার স্পিউম, এখানে বলা হয়েছে স্পিউম মানে হচ্ছে বিক্ষিপ্ত ফেনা, যেটাকে বলে ব্লোন মানে ছুঁড়ে দেওয়া হয়েছে যে ফেনাটাকে, সেটাকে বলা হচ্ছে ব্লোন স্পিউম। আর অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, সি গার্ল তোমরা জানবে এক ধরনের পাখি, সমুদ্রে শিকারি পাখি বলা হয় এদেরকে। আমাদের দেশে এটাকে আগেই আমি বলেছি পার্ট ওয়ানে যে শঙ্খচিল বলা হয়। যে পাগলপাড়া সে এমন এক স্পষ্ট ডাক যাতে সাড়া না দিয়ে থাকা যায় না। I must go down to the seas again for the call of the running tide. আমি অবশ্যই যাব সমুদ্রে, কারণ সমুদ্রের জোয়ারের ডাক is a wild call and a clear call that may not be denied, এবং এইটা পাগল করে দেওয়ার মতো একটা ডাক এবং পরিষ্কার স্পষ্ট একটা তার ডাক যাকে অস্বীকার করা যায় না। and I all ask is a windy day, এবং এখানে কবি কি চান, কবি যেটা চান যে এইরকম একটা দিন, কীরকম দিন, যে দিনটা হবে ঝড়ো দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং যেখানে দেখা যাবে সাদা সাদা ক্লাউডগুলো ভেসে ভেসে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, এইরকম একটা দিন কবি চান। আর সঙ্গে চান যে বিচ্ছুরিত জলকণা, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং উৎক্ষিপ্ত বা বিচ্ছুরিত যে ফেনা, সেই ফেনা তিনি চান। আর সঙ্গে সঙ্গে এটা চান যে এই রকম একটা পরিবেশে সি গালগুলো যেন চিৎকার করে করে ঘুরে বেড়ায়, শঙ্খচিলের চিৎকার তিনি শুনতে চান এইরকম একটা পরিবেশে। I think you have understood stanza number 2. Now stanza number 3. I must go down to the seas again. The poet here repeated the one sentence and used that sentence repeatedly in the poem to mean that this is his desire, আকাঙ্ক্ষা। কবির সমুদ্রে যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে প্রকাশ করার জন্য তিনি বারে বারে এই একটা লাইন ইউজ করেছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার আমাকে সমুদ্রে যেতেই হবে, টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, ভ্যাগ্রান্ট ভবঘুরে, জিপসি লাইফ, ভ্যাগ্রান্ট জিপসি লাইফ যাযাবরের জীবন, ভবঘুরে জীবন, যাযাবরের জীবন কবি হচ্ছে যে পছন্দ করছেন, বেছে নিচ্ছেন। কি ভ্যাগাবন্ড, ভ্যাগ্রান্ট, এসব কথা, ভ্যাগাবন্ডটা তোমরা নিশ্চয়ই শুনেছ, যে ভ্যাগ্রান্ট শোনোনি। তো ভ্যাগ্রান্ট হচ্ছে জিপসি লাইফ, সেটা হচ্ছে ভবঘুরে যাযাবর জীবন। এই যাযাবর ভবঘুরে জীবনে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই যে এরকম জীবনে কোনো বাইন্ডিংস থাকে না, দেয়ার ইজ নো বাউন্ড ইন দ্য লাইফ, অ্যাজ দ্য উইশ দে ক্যান লিড দ্য লাইফ। তো এরা কি করে, নিজের ইচ্ছে মতো, নিজের খেয়াল মতো যা খুশি করতে পারে, যা কিছু ভাবতে পারে, যা কিছু বলতে পারে, সব এরা নিজেদের মতো করে করতে পারে। এদের উপরে কোনো রেস্ট্রিকশনস, কোনো রুলস রেগুলেশন কিচ্ছু থাকে না, অর্থাৎ স্বাধীনভাবে নিজেরা নিজেদের জীবনকে লিড করতে পারে। সেই জন্যেই এটাকে বলা হয় ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, অর্থাৎ ভবঘুরে যাযাবর জীবন। তো এই জীবনের আনন্দ কবি পেতে চান। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস ইজ লাইক এ ওয়েটেড নাইফ। তো কোনখানে এই যাযাবর জীবন তিনি যাপন করতে চান, এনজয় করতে চান, সেটা হচ্ছে দ্য সি গার্লস ওয়ে, অর্থাৎ যে দিক দিয়ে শঙ্খচিলগুলো যাবে, অ্যান্ড দ্য হোয়েল, যেদিক দিয়ে হোয়েল তিমি মাছ যাবে, আর যেখান দিয়ে ঠান্ডা চিল একেবারে যাকে বলা হয় হুইটেড নাইফ, মানে ধারালো ছুরির মতো, ধারালো, হুইটেড মানে ধারালো, ধারালো বা শানিত ছুরির মতো যে ঠান্ডা হাওয়া বইবে, যেদিক দিয়ে শঙ্খচিল উড়ে যাবে, যেদিক দিয়ে তিমি মাছ বিচরণ করবে, তাদের সেই রাস্তা দিয়ে তিনি তার ভবঘুরে যাযাবর জীবনযাপন করতে চান।
জীবনটাকে তিনি এনজয় করতে চান, এইটা কবির একটা আকাঙ্ক্ষা, এবং সেই জন্য তিনি সমুদ্রে যেতে চান। And all I ask is a merry yearn from a laughing fellow rover. আর তিনি কি চান? তিনি যেটা চান সেটা হচ্ছে যে তিনি তার যে ফেলো রোভার, অর্থাৎ তার সঙ্গে যে সহনাবিক, রোভার হচ্ছে নাবিক, তার সঙ্গে যে সহনাবিক আছে সেই নাবিকের কাছ থেকে তিনি একটা ইয়ার্ন মানে মজাদার গল্প, ভেরি অ্যামিউজিং স্টোরি তিনি শুনতে চান। সহাস্য একটা নাবিকের সহাস্য একটা মজাদার গল্প তিনি তার সহ নাবিকের কাছ থেকে শুনতে চান এইরকম একটা পরিবেশে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রেকস ওভার। এবং এই যাত্রা শেষে তিনি কোয়াইট স্লিপ একটা পরিপূর্ণ ঘুম, নিদ্রা তিনি চান। আর এই ঘুমের মধ্যে একটা সুন্দর স্বপ্ন তিনি, সুইট ড্রিম দেখতে চান। এই যে when the long treks over, এই যে লং জার্নি, এখানে লং জার্নি, এখানে ট্রিক বলতে এখানে জার্নির কথা বলা হয়েছে, ভ্রমণের কথা বলা হয়েছে। লং ট্রিকটা যখন হচ্ছে শেষ হয়ে যাবে তখন কি, এখানে ট্রিক কথার অর্থ হচ্ছে জার্নি, অর্থাৎ এই যে দীর্ঘ ভ্রমণটা যখন শেষ হয়ে যাবে তার শেষে তিনি একটা পরিপূর্ণ ঘুম দিতে চান, এবং সঙ্গে সেই ঘুমের মধ্যে একটি সুন্দর মধুর স্বপ্ন দেখতে চান। So boys, I hope you have understood the meaning of the poem here. Now in this digital class I want to express that if you feel any problem to understand the meaning of any word or anything, you are advised to send your questions through digital platform, and I have already informed you, আমি আগে তোমাদের বলেছি যে কোনো টপিক শেষ হওয়ার পরে যে এক্সারসাইজগুলো থাকে সেইগুলো তোমাদের বাড়িতে কমপ্লিট করে নিতে হবে, এবং সেইটা করতে গিয়ে যদি ফেস করো যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো সমস্যা, তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এখানে লিখে পাঠাতে হবে, তাহলে আমরা সময় মতো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। অল দ্য কোয়েশ্চেন্স টু বি সলভড। If you face any problem in solving exercises, you can write through digital platform. So that's all today, boys. Thank you.